আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। প্রবল ঘূর্ণিঝড় রেমালের সন্ধ্যায় আঘাত হানার আশঙ্কা, মংলা পায়রা সমুদ্র বন্দরে 10, চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত। রেমাল মোকাবেলায় প্রস্তুত 9,000 আশ্রয় কেন্দ্র, উপকূলবাসীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান সহ সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ। এমপি আনার হত্যার সন্দেহভাজন মূল হোতা শাহীন পালিয়ে যুক্তরাষ্ট্রে বলে ধারণা, তদন্তে কলকাতায় ডিবির 4 সদস্য। নিউ ইয়র্কে 4 দিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা, বিভিন্ন দেশের বাংলাভাষী কবি, লেখক, সম্পাদকদের মিলন মেলা। এবং আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5%, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ মনে করে বরাদ্দ বাড়ানোর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। গভীর নিম্নচাপ শনিবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ওমানের দেয়া ঝড়টির পূর্ব নির্ধারিত নাম রিমাল। রবিবার সকাল থেকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রিমাল দেশের 4টি সমুদ্র বন্দরে কাছাকাছি আসতে থাকে। 90 কিলোমিটার উপরে যদি কোনো ঘূর্ণিঝড়ের গতিবেগ চলে যায় তখন আমাদেরকে সাইক্লোনের যে সিগন্যালগুলোকে পরিবর্তন করা হয়। যেহেতু আজকে গতি তার আরো বৃদ্ধি পেয়েছে, শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে, বিদায় আমরা 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে আমরা পায়রা এবং মংলাকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরগুলোকে আমরা 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছি। ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি পেয়ে বাতাসের গতিবেগও বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের গতি 90 কিলোমিটার, যা ঝোড়ো ও দমকা হাওয়া সহ 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে মহাবিপদ সংকেতের পাশাপাশি উপকূলীয় জেলা সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের নদী বন্দরগুলোকে 4 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে তার যে তার কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। আমরা যে ট্র্যাক দিয়েছি তার পথটা কোন দিকে দিয়েছি সে অনুযায়ী কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের যে খেপুপাড়া এই যে মাঝখান দিয়ে যে দুইটি অঞ্চলের মাঝখান দিয়ে এখান দিয়ে সে তার পথ এখন পর্যন্ত যে তার গতিপথ এখন পর্যন্ত সেই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল মংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড উপকূল হয়ে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় সারা দেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড়ি অঞ্চলে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হবে উপকূলীয় অঞ্চল। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে। সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। উপকূলবাসীদের অবিলম্বে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে জানতে এনায়েতুর রহমানের কাছে যাচ্ছি। তিনি পটুয়াখালীর একটি আশ্রয় কেন্দ্রে আছেন। এনায়েত, ঘূর্ণিঝড়
আশ্রয় কেন্দ্রের অবস্থা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ প্রিয়ঙ্কা। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের অবস্থা একেবারেই বাস্তব আপনাকে দেখাচ্ছি। আমি মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে একটি কলেজের আশ্রয় কেন্দ্রে এখানে আছি। আপনি কোনো মানুষ নেই এবং আশ্রয় কেন্দ্রটি সম্পূর্ণ ফাঁকা। আপনাকে একটা বিষয় জানাই, তা হলো যে দুপুরে যখন 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, তখন আমি সৈকতে গিয়ে দেখেছি শত শত মানুষ সাগরে গিয়ে এই ঘূর্ণিঝড়ের ঢেউ অবলোকন করার জন্য দাঁড়িয়ে আছে। পুলিশ এবং অন্যান্য বাহিনী তারা তাদের সাথে পেরে উঠছিল না। আরেকটা বিষয় হলো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 8 থেকে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাসে পটুয়াখালী উপকূল এলাকায় বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে গেছে। আমার কাছে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার বলেছেন যে 8 থেকে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাসে পানপট্টি ও ডাকুয়া ইউনিয়নে বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় আরো বেড়িবাঁধ ভেঙে গেছে। তবে আমার কাছে পটুয়াখালী কন্ট্রোল রুম থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেছেন যে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে লোকজন আসা শুরু করেনি এবং সন্ধ্যা হলে হয়তো আসবে, কিন্তু তিনি এ পর্যন্ত 10,000 লোক আশ্রয় নিয়েছে বলে জানতে পেরেছেন। তবে বাস্তবে ধন্যবাদ এনায়েত। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারের অবস্থা জানতে সারোয়ার আজম মানিকের কাছে যাচ্ছি। মানিক, রেমালের প্রভাবে কক্সবাজারের পরিস্থিতি কেমন দেখছেন? ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজারের উপর দিয়ে ধমকা জড়ো হয়ে যাচ্ছে। সাগরের পানি আমরা যখন আগে সাগরের বড় বড় নদীগুলো আসতে যেতে করছিল, আমাদেরকে উপকূলীয় এলাকার বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন এলাকার এবং কক্সবাজার শহরের খুব সন্নিকটে কিছু কাঁচা পানি জোয়ারের পানিতে বিধ্বস্ত হচ্ছে। কুতুবদিয়া তো একই এলাকায় হয়েছে আমরা জানতে পেরেছি। এলাকার যে লোকজনগুলি ছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং তারা অনেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সাথে রয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভূষণ কার্তিদাস, তার কাছে জানতে চাইব প্রশাসনের প্রস্তুতি। কক্সবাজারের 9 নম্বর আমাদের 238টি আশ্রয় কেন্দ্রে মানুষদের আমরা প্রস্তুত রয়েছে এবং যারা নিচু এলাকার বাসিন্দা তাদেরকে আমরা সরিয়ে নিয়েছি। আমাদের প্রতিটা টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। এখানে সিপিজি রয়েছে, রেড ক্রিসেন্ট ভলান্টিয়াররা একসাথে কাজ করছে। প্রশাসনের টিম, জনপ্রতিনিধি সহ সবাই একসাথে আমরা একটা টিম ওয়ার্কের মতো করে আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছি। ইভেন এখানে আমরা এই মুহূর্তে বিচে দাঁড়িয়ে আছি, কারণ আমরা চাচ্ছি যে কোনো পর্যটক যাতে এখানে এই মুহূর্তে বিচে না নামে এবং যারা নামছে তারা যাতে উঠে যায় তাদেরকে সে আহ্বান জানাচ্ছি এবং তার দিকে আমরা সেই প্রচারটা চালাচ্ছি। তিনি বলছিলেন প্রশাসনের সার্বিক প্রস্তুতি। আমরা একটু সাগরের দিকে যেতে চাই। সাগরের কিন্তু এখনো বিশাল যে আকারের ঢেউগুলো এখনো আটকে পড়ছে। আর যেটি বলছিলাম, কক্সবাজার বিমানবন্দর কিন্তু এখনো বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ। ধন্যবাদ মানিক। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সারা দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে সরকার। উপকূলীয় এলাকার প্রায় 8 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাতে দেশ জুড়ে বিভিন্ন অবকাঠামো ও সেবা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। উপকূলীয় এলাকাসহ দেশ জুড়ে সকাল থেকেই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে 8,000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপকূলের বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, সাহস এবং ধৈর্যের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে চাই। দেশ জুড়ে রিমালের প্রভাব পড়তে পারে এমন শঙ্কায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে সরকার।
300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আমরা মনে করি সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের শহর, গ্রাম, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে। ট্রাফিক জ্যামের সমস্যা হতে পারে, এই জন্য আমাদের স্বাভাবিক যানবাহন চলাচলের সৃষ্টি হতে পারে। সোমবার ভোরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি কেটে যাবে বলে আশা দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিব এর খসড়া কপি অবলোকন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে তথ্যচিত্রটির খসড়া অবলোকন করেন তিনি। বঙ্গবন্ধুর কলকাতায় ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলের জীবন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো, পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো, ব্রিগেডের ময়দানে আগুন ঝরানো ভাষণ, এমন আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটি ক্যামেরাবন্দি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে। সে বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। তাকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এমপি আনার হত্যা ঘটনা তদন্তের জন্য ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৪ সদস্য সকালে কলকাতা গেছে। দলে অন্যদের মধ্যে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। ডিবি প্রধান জানান, শাহীনকে দেশে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে, এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৩তম আসর চলছে। নিউ ইয়র্কের জামাইকা আর্ট সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ৪ দিনের মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন দেশের বাংলাভাষী কবি, লেখক, সম্পাদকরা যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ইফতেখারুল চিস্তির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। নিউ ইয়র্কের বইমেলার আসরের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। উন্মুক্ত প্রাঙ্গণে বইমেলা উদ্বোধনের পর জ্যামাইকা আর্ট সেন্টারের ভেতরের বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনের পরবর্তী পর্ব সম্পন্ন করা হয়। মেলা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি নুরুল হুদা। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্টজনেরা। উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। মেলায় এসেছে ১০,০০০ নতুন বই। যত বই তত শব্দ, যত শব্দ তত ধ্বনি, যত ধ্বনি তত অর্থ। নিউ ইয়র্ক বই মেলা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করে। কিন্তু আমি সবসময় বলি যে চর্যাপদের আগেও বাঙালি ছিল, তখনও বাংলা ভাষায় সেই কাব্য রচিত হয়েছে। কচিকাঁচা শিশুগুলো এখন বড় হয়ে উঠেছে বইমেলার বয়সের সাথে সাথে। তারা এখন এই বইমেলাটি আগলে রেখে তারা পরিচালিত করছে। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্যে বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরেন বিশিষ্টজনেরা। মুক্তধারা ইচ্ছে করলে এইখানে আরো কিছু বই কিভাবে বিভিন্ন লাইব্রেরিতে, এখানকার লাইব্রেরিতে বইগুলো দেওয়া যায় সে ব্যাপারে তারা সাহায্য করতে পারে। ছোট্ট একটা কাউন্টার রাখতে পারে যেখানে মুক্তধারা দোকান তো রয়েছে। যারা লেখক আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এসেছেন, এভাবেই মুক্তধারা এই মেলাটি প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা যে বই মেলাগুলো হয়, প্রত্যেক জায়গায় আমি দেখি যে আমাদের নবীন প্রজন্মের ছেলেমেয়েরা খুব আগ্রহ নিয়ে এসে বই দেখে, বই কেনে, বই পড়ে। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাকে জাতিসংঘে উচ্চারণ করে বলেছিলেন যে এটি আমাদের ভাষা। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা ভাষা, বাংলার প্রকাশনা এবং বাংলার যে সাহিত্য সেটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এই মুক্তধারা যে দায়িত্বটি নিয়ে কাজ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এখানে যারাই আমি আসার পরে যে এত আনন্দঘন পরিবেশ আমি দেখলাম, আমার মনে হলো যে আমরা বলি না বই মেলা প্রাণের মেলা, এই প্রাণের তাগিদে সবাই এখানে এসেছে। উদ্বোধন পর্বে শিশুদের নাচ এবং দলীয় সঙ্গীতের অপূর্ব পরিবেশনা মুগ্ধ করে দর্শক ও শ্রোতাদের।
সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে প্রাক বাজেট 2024-25। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রয়েছে জিডিপির 5%। মূলত রোগ সারাতে হাসপাতালে চিকিৎসায় ওই বরাদ্দ ব্যয় হয়। চিকিৎসক ও বিশ্লেষকরা বলছেন, শুধু রোগের চিকিৎসায় নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ হিসেবে মনে করে এই খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। এতে চিকিৎসা করাতে গিয়ে ব্যক্তিগত খরচের কারণে প্রতি বছর যে হারে দরিদ্র বাড়ছে তা ঠেকানো সম্ভব। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেলে প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে চিকিৎসা নিতে আসেন প্রায় 5,000 রোগী, আর গড়ে ভর্তি থাকেন প্রায় 4,500। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আগের বছরের তুলনায় বাজেট বরাদ্দ 10 থেকে 15% বাড়লেও চিকিৎসা উপকরণের দাম বেড়ে যাওয়ায় এর সুফল আসে না। আমরা মনে করি যে যেটা আমরা খাবারের ব্যবস্থা করতে পেরেছি এটা যথেষ্ট ভালো একজন রোগীর জন্য। আর অন্যান্য ওষুধপত্র বা এগুলোর ক্ষেত্রেও আমরা চেষ্টা করি যতটা সম্ভব রোগীদের সাপোর্ট দেওয়া, কারণ 70% 75% ওষুধ আমরা এই বাজেটের মধ্যে থেকে সংস্থান করতে পারি। আর আমরা একটা প্রায়োরিটি দিই যে আইসিইউ পেশেন্টগুলো যেহেতু খারাপ, তাদের অনেক বেশি ওষুধপত্র লাগে। যতগুলো আইসিইউ আছে আমাদের, আইসিইউর পেশেন্টে যেন কিছু না কিনতে হয়। হসপিটালে যাওয়ার পরে রোগীদেরকে যে ফ্যাসিলিটিসগুলো দেওয়ার দরকার, সেই দিকে যদি আমরা বাজেট বাড়াই তাহলে হচ্ছে যে রোগীরা এখন যে সুবিধাটা পাচ্ছে তার থেকে বেশি সুবিধা পাবে, এবং বেশি সুবিধা পেলে যেটা হবে তাদের বাইরের থেকে যে সার্ভিসটা নিতে হয় পকেটের পয়সা খরচ করে, সেটা কমে যাবে। সরকারি হাসপাতালে 10 অথবা 20 টাকার টিকিট কেটে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক জরিপ বলছে, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে রোগীকে ব্যক্তিগত ব্যয় করতে হয় 10,997 টাকা পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, এভাবেই ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর 5 থেকে 6% মানুষ আরও দরিদ্র হচ্ছে। 2600 বেডের এগেনস্টে 4,000 বা 4,000-4,500 রোগী থাকে, কাজেই ব্যয়টা তো স্বাভাবিকভাবেই একটু ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এখন এটা করার পরেও এটা 70% মতো আমরা সাপোর্ট দিতে পারি। অবশ্যই বাজেটটা আরেকটু বাড়লে রোগীদেরকে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারতাম। এবছর আমরা শুনতে পেয়েছি যে 42,000 কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে, কিন্তু গত বছর যে পরিমাণ ওষুধ বা অন্যান্য সামগ্রী কিনতে পেরেছিলাম তার থেকে বেশি কিন্তু আমরা কিনতে পারবো না, বরং ইনফ্লেশন হওয়াতে হয়তো আমরা গত বছরের তুলনায় কম কিনতে পারব। বিশ্লেষকরা বলছেন, ক্যান্সার, হৃদরোগ ও কিডনি ডায়ালাইসিসের মতো দুরারোগ্য চিকিৎসায় বাজেটে বরাদ্দ বাড়ানো হলে রোগীর ওপর চাপ কমবে। হাসপাতাল এবং রোগীর চাহিদা অনুযায়ী কোন খাতে কিভাবে কি পরিমাণ বরাদ্দ দিলে স্বাস্থ্য খাতের যে বাজেট সেটা যথোপযুক্তভাবে জনমুখী হবে, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত উপেক্ষিত থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিলিং ভিত্তিক বাজেট বরাদ্দ না করে বরং প্রয়োজনের নিরিখে রোগী এবং হাসপাতালের চাহিদার ভিত্তিতে বাজেট বরাদ্দ করলেই জনমুখী হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। এবারে বিকাশ উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া প্রসঙ্গ। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজের জন্য আবেদন করা যাচ্ছে। আর এ কাজে ফি জমা দেওয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বিকাশ। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে পারায় তাদের কাজ অনেক সহজ হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে গত 12ই মে। এতে 11টি শিক্ষা বোর্ডে পাশ করেছে 16,72,153 জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এখন ব্যস্ত কলেজে ভর্তি হতে। অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাচ্ছে। এর পাশাপাশি নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজের জন্য আলাদাভাবে আবেদন করছে শিক্ষার্থীরা। ওই যে কোডটা আসছে মোবাইলে, ওই মোবাইলের মাধ্যমে ফর্মটা আর কি বিকাশে পেমেন্ট হয়ে গেছে। এসএসসির রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন হয়েছে, আর এখন হলিক্রসের জন্য আবেদন করছি। সব কিছু এখন মোবাইলের মাধ্যমে করা সম্ভব হচ্ছে, এটা অনেক একটা পজিটিভ দিক। সহজ হচ্ছে, আগে যেমন
গিয়ে গিয়ে মানে দিতে হতো, কষ্টকর লাগতো। এখন যে সহজ মনে হয় বাসায় বসে অনেকে করে ফেলবে। নটরডেমের জন্য অ্যাপ্লাই করার জন্য আর কি এখানে আসছে। এখন তো সবাই বিকাশ ব্যবহার করে আসতেছে, এখন সবার কাছেই তো বিকাশটা পরিচিত বেশি। অভিভাবক সহ সংশ্লিষ্টরা বলছেন ফি জমা দেওয়ার জন্য তাদের প্রথম পছন্দ বিকাশ পেমেন্ট। এক জায়গায় বসেই সব হচ্ছে, একই সাথে বিকাশও করতে পারতেছি, অনলাইন যে আমাদের আবেদন সেটাও করতে পারছি, এটাই সুবিধা। বিকাশের সিস্টেম তো সব থেকে ভালো। ডাটাগুলো এন্ট্রি দিয়ে কি বলে ওরা যে একটা কোড দেবে সেটার মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকাটা জমা দেওয়া হয়। আস্থার জায়গায় বেশি হলো এটা ইজি ওয়ে, ইভেন পেমেন্ট আমরা যখন তখনই করতে পারতেছি। এখন পর্যন্ত ওদের কোনো কমপ্লেন পাইনি আমরা সার্ভার থেকে। সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে 25 লাখের মতো। প্রথম ধাপে আবেদনের শেষ সময় 11 জুন। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চ্যানেল আই কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বসাক পার্থর তত্ত্বাবধানে চ্যানেল আই পরিদর্শন করেন 16 জন শিক্ষার্থী। সে সময় তারা চ্যানেল আই এ বার্তাকক্ষের বিভিন্ন শাখা, এডিট প্যানেল, উন্নয়ন সাংবাদিকতা বিভাগ, মাল্টিমিডিয়া, নিউজ স্টুডিও ও প্রোগ্রাম স্টুডিও ঘুরে দেখেন। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নীলফামারীতে সাবেক এপিজেড কর্মী আশরাফুল চ্যানেল আইতে কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ দেখে উৎসাহী হয়ে সুপারফুড চিয়া সিড ও কিনোয়া আবাদ করেছেন। এতে নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার ফসলি খেতে। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তানভীর আহমেদের রিপোর্ট। নীলফামারীর সদর উপজেলার চড়াইখাল ইউনিয়নের বরতুলি এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম পুষ্টিগুণে ভরপুর ভিনদেশি ফসল তিনি দেশের মাটিতে যুক্ত করেছেন। চলতি মৌসুমে আমন ও বোরো আবাদের মধ্যবর্তী সময়ে মাত্র 80 থেকে 90 দিনে 3 জাতের কিনোয়া ও চিয়া সিড আবাদ করেছেন। শুরুতে কয়েক শতক জমিতে পরীক্ষামূলক আবাদ করলেও এখন অন্যের জমি লিজ নিয়ে কয়েক বিঘা জমিতে আবাদ করছেন তিনি। কিনোয়া, চিয়া সিড, ওটস, রাগি এগুলো আমি চাষ করে থাকি। তার মধ্যে কিনোয়ার আমার কাছে 5টা জাত আছে। সবচাইতে ভালো জাত যেটা আছে পৃথিবীর শ্রেষ্ঠ, সেটা হচ্ছে লাল এবং কালো। এটাই আমার সহযোগিতা করছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে যে ওই কৃষি গবেষণা, আমাকে সহযোগিতার পাশে আমার উপজেলা কৃষি অফিসার সবার সমন্বয় আমি করছি। সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিডের আবাদ দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের কৃষক। তারাও দানাদার ফসল আবাদে আগ্রহী হয়েছেন। বাজারজাত হোক, তারপরে হয়তো আমরাও আগামীতে আবাদ করব। আবাদ করার পর দেখে মোটামুটি ভালো হচ্ছে, তো ওনার পরামর্শক্রমে আমরা ওগুলো আবাদ করতে চাচ্ছি আর কি। মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ও পুষ্টিগুণে ভরপুর এ ফসল আবাদে কৃষকের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান কৃষি বিভাগ। তিনি ব্ল্যাক রাইস চাষ করেন, তার কাছে 7 থেকে 8টি জাতের ব্ল্যাক রাইসের বীজ রয়েছে। প্রতি বছর তিনি এটি চাষ করেন। একইভাবে তিনি চিয়া সিড করেন এবং এবার তিনি 5টি প্রজাতির কিনোয়া চাষ করেছেন, যেগুলো আমরা সুপারফুড বলে জানি যেগুলোকে। তো এগুলো চাষাবাদের বিষয়ে ওনাকে আমরা সার্বিক পরামর্শ দিয়ে আসছি। ব্ল্যাক রাইস আমরা জানি এটা উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। এই দুটি শস্য আবাদে বিঘা প্রতি খরচ 8 থেকে 10,000 টাকা। প্রতি বিঘায় ফলন পাওয়া যায় 6 থেকে 7 মণ। জাত ভেদে প্রতি কেজি চিয়া সিড বিক্রি হচ্ছে 500 থেকে 2000 টাকায়। তানভীর আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন ড্রেজিং না করায় বর্জ্য আর পলি জমে নাব্যতা হারাচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। তীব্র দাবদাহে পানি শুকিয়ে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। বিপর্যস্ত হয়ে পড়েছে আশেপাশের 6 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন সহ দখল প্রতিযোগিতায় প্রভাবশালীরা।
আর এতে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। লেকের নাব্যতা ফেরাতে খনন সহ পরিকল্পিত উদ্যোগের আহ্বান স্থানীয়দের। মনসুর আহমেদের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১৯৬০ সালে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বাঁধের মাধ্যমে দৃশ্যমান হয় ৭০০ বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের দীর্ঘতম কৃত্রিম কাপ্তাই হ্রদের। বাঘাইছড়ি, লংদু, বরকল, জোড়াছড়ি, ননিয়ারচর, বিলাইছড়ির হাজারো মানুষের চলাচল এই হ্রদ দিয়ে। তবে তীব্র দাবদাহ সহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে পানি শুকিয়ে হ্রদের জেটিঘাট দূরে সরে যাওয়া সহ জেগে উঠেছে অসংখ্য ডুবোচর ও টিলা। গরিব মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, লজ যাত্রীর স্বার্থে, লজ সালেবার স্বার্থে, সবার স্বার্থে খাল খনন করি, লেক খনন করি, লজ চলাচল বাংলা সৃষ্টি করার লাই। এখন যাইতে পারে না, এখন মানুষের সমস্যা যাওয়া আসা যোগাযোগ বিচ্ছিন্ন সব। কিন্তু এখানে পানি আছে 2 হাত, কোথাও 1 হাত নদীতে। নদীর কিছু খাল খনন করে দেয়, তাহলে আমাদের জন্য উপকার হয়। পানি শুকিয়ে যাওয়ার কারণে আসলে আমাদের যাওয়াটা একটু কষ্টকর লঞ্চে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকিতে লেক ও আশপাশের পরিবেশ প্রকৃতি। কয়েকদিন পরে দেখবেন এখন নৌ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে এখানে পানিও থাকবে না, কাপ্তাই লেক শুকাই যাবে। এখনো আমাদের তলদেশ পলি পরে ভরাট হয়ে গেছে। সমস্যার সমাধানে হ্রদের 6টি পয়েন্টে ড্রেজিংয়ের পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। 3টি উপজেলায় এই সময়ে নাব্যতা কমে যায় এবং নৌ চলাচলে ব্যাঘাত ঘটে। আমি একটি পত্র দিয়েছি পানি সম্পদ মন্ত্রণালয়ে যেন বিলাইছড়ি যে এস ব্যান্ড যেটা আছে 200 মিটারের মতো, ওই এস ব্যান্ডটা যদি খনন করা যায় তাহলে সারা বছর নাব্যতা ধরে রাখা সম্ভব হবে। নৌযোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি লেকের বাস্তুতন্ত্র ঠিক রাখতে কার্যকর পদক্ষেপের আহ্বান স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।